প্রতিদিন গড়ে আসলে 50-60 কিলোমিটার করে হাঁটা হয়েছে, খরচ হয়েছে প্রায় 30,000-এর মতো টাকা খরচ হয়েছে। দর্শক স্বাগত জানাচ্ছি সময় সাক্ষাৎকারে। সাথে আছি আমি সৈয়দ আমিনুল ইসলাম, আর আমার সাথে আছেন আজকে ফাহিম মুনতাসির, যিনি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম পথ টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন। জানবো তার অভিজ্ঞতা এবং অনুভূতি। প্রথমে অভিনন্দন, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম পথ হেঁটে পাড়ি দিয়েছেন, কেমন লাগছে? অবশ্যই এটা একটা ভালো লাগার বিষয়, তবে এইটার সবচেয়ে বড় সফলতার জায়গাটা হচ্ছে আমার হেঁটে পাড়ি দেওয়াটা না, মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে পারাটা। উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা নিয়ে, সেদিকে আমার কাছে মনে হয় যে সফল হয়েছি। টেকনাফ থেকে আসলে তেঁতুলিয়া হাঁটার যে বিষয়টা, এটা আসলে কখন মাথায় এসেছে? এইটা আরো 3-4 বছর আগে এক ছোট ভাই, ওর নাম সাকিব, চট্টগ্রাম থেকে সাইকেল নিয়ে 64 জেলা ঘুরেছে 3 বার। তার একটা স্লোগান ছিল, জীবাশ্ম জ্বালানি বন্ধ হোক, সুরক্ষিত থাকুক ধরনীর লোক। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমরা সবাই আসলে জিরো কার্বনের স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন বাস্তবায়নে হয়তো আমরা সভা, সেমিনার, মানববন্ধন এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি। এই ছেলেটা কি করলো, সাইকেল নিয়ে হচ্ছে 64টা জেলায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলো, মানুষকে বোঝানোর চেষ্টা করলো। আমার কাছে মনে হয়েছে আমি তো হাঁটতে পারি, তাহলে আমি সাইকেল তো পারি না, হাঁটতে পারি, তো ভাবলাম হেঁটে যদি ক্রস কান্ট্রি করা যায় একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, মানুষকে বোঝানো যায়, কথা বলা যায়, তখন থেকে চিন্তা যে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাবো। কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করবো দূরত্ব জয়, এই স্লোগানের আসলে পেছনের গল্পটা যদি শোনাতে। আমরা একটা নিরাপদ পৃথিবী চাই, যেখানে কালো ধোঁয়া বা যা কিনা হচ্ছে আমাদের পরিবেশটাকে একদম বিষিয়ে তুলছে, বাতাসকে ভারী করছে, সেটা থেকে একটা মুক্তির তো প্রয়োজন। আচ্ছা, এটা তো একটা অভিযান বলা যায়। তো এই অভিযানে আসলে কতদিন প্রস্তুতি নিয়েছিলেন, আনুমানিক কতদিন আগে? এইটা আসলে অনেক বেশি দিন প্রস্তুতি নিয়ে হয়েছে বিষয়টা এমন না। আমি 3-4 বছর যাবত চিন্তা করেছি যে আমি হাঁটতে যাব, কিন্তু হাঁটার পরিকল্পনাটা আসলে হুট করেই হয়েছে। আমি নিয়মিত হাঁটি, এই জন্য আমার আসলে আলাদা করে পরিকল্পনা করতে হয়নি। প্রতিদিন গড়ে আসলে একদম নির্দিষ্ট করে তো বলা যাবে না, তবে 50-60 কিলোমিটার করে হাঁটা হয়েছে, কোনোদিন 30 কিলোমিটার হেঁটেছি। ওটা জায়গার দূরত্বের উপর নির্ভর করে হয়েছে। আচ্ছা, এই যাত্রার পথে আসলে কিভাবে খাওয়া দাওয়া করতেন, কোথায় খাওয়া দাওয়া করতেন, বা কোথায় রাত্রি যাপন করতেন? আমার আসলে থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয়নি, খাবারের ব্যাপারে চিন্তা করতে হয়নি। নিজের পথের মধ্যে যেটা, সেটার জন্য হচ্ছে আমার বন্ধু আঙ্কেলরা ছিলেন, কাকারা ছিলেন, তারা হচ্ছে নিয়মিত খবর রাখতেন, টাকা পাঠাতেন। এই জন্য হচ্ছে পথের খাবারটা আমার হয়ে যেত। আর রাতে থাকা এবং রাতের খাবার, সকালের খাবারের বিষয় নিয়ে যেটা হয়েছে, যে সারা দেশে একটু যোগাযোগ থাকার কারণে আমার পরিচিত যারা আছে, তাদের পরিচিত লোকজন, তাদের বাড়িতে আমার থাকা হয়েছে। টাকার বেশিরভাগ খরচটা হয়েছে হচ্ছে আমার কাপড়, জুতা এগুলো কিনতে গিয়ে। কারণ একটু ভালো জুতা যদি না আমি পরি, কারণ অনেকটা পথ আমাকে হাঁটতে হবে, কাপড়টাও ওই রকম চিন্তা করতে গিয়ে এইখানে আমার কিছু বেশি টাকা খরচ হয়েছে। এছাড়া ওই চিকিৎসা সামগ্রী, মাঝপথে পা কেটে গিয়েছিল, পায়ের চিকিৎসা, অন্যান্য ওই যে পাওয়ার ব্যাংক, ছাতা টাতা কিনতে হয়েছে, ওইগুলো মিলিয়ে খরচ হয়েছে প্রায় 30,000-এর মতো টাকা খরচ হয়েছে। যাত্রা শুরুর আগে পরিবারের কোনো বাধ্যবাধকতা ছিল কিনা? পরিবার তো সমর্থনে ছিলই না, একদমই হচ্ছে বিরোধী ছিল। বলা যায় যে অনেকটা পরিবারের কথা অমান্য করেই বেরিয়ে পড়েছিলাম। তবে দুইটা বিষয় আমাকে খুব বেশি অনুপ্রাণিত, সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে মুবিন আর প্রণব। ওরা দুইজন খুবই ছোট, সদ্য শৈশব পেরিয়ে কৈশোরে পা রেখেছে। তারা হচ্ছে বলছে আমার সাথে হাঁটতে যাও। তারা যে হাঁটতে যাওয়ার আগ্রহ দেখিয়েছে, ওই আগ্রহটাই আসলে আমাকে অনেক বেশি সাহস জুগিয়েছে। 20 দিনের এই যাত্রার সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা ছিল? মুবিন প্রণব চলে যাওয়ার বিষয়টা একটা খারাপ লাগার বিষয় ছিল। ওরা খুব ছোট ছিল, শুধুমাত্র যে শারীরিক সক্ষমতার ব্যাপার ছিল বিষয়টা এমন না, পরিবার থেকে তো আসলে ছাড়তে চায় না। আমার এই বয়সে এসে আমাকে ছাড়তে চায়নি, তো ওদের পরিবার তো ওরা আরো ছোট, তো ওই জায়গাতে ওদেরকে ফেলে আসা, এইটা একটা সংকটময় সময় ছিল। আমি যখন একটা হোটেলে বসে খাচ্ছিলাম, আমাকে খুব ক্লান্ত পরিশ্রান্ত দেখে, মানে গায়ে তো ধুলি মাখা, সারা দিন রাস্তার পাশ দিয়ে হাঁটা, ধুলাবালি গায়ে লেগে থাকে, এই অবস্থার মধ্যে উনি একটু, মানে দেখে মনে হচ্ছে ওনার কাছে যে আমি এখানকার কেউ না। উনি ওই জন্য আমার সাথে কথা বলার চেষ্টা করলেন। উনি যে কথাগুলো বলছেন, ওই কথাগুলো আমি একদমই বুঝতে পারছি না। আবার আমি যে কথাগুলো বলছি, ওনাকে বোঝানোর চেষ্টা করছি, উনিও আমার কোনো কথা বুঝতেছেন না। এইটা আসলে আমার কাছে একটু মানে করার মতো আর কি, যে ভাষা আসলে যোগাযোগের একমাত্র মাধ্যম, কিন্তু যদি আমরা ভাষা না বুঝতে পারি আরেকজনেরটা, তাহলে তার অনুভূতিগুলো আমরা বুঝতে পারি না। এইটা আমার মনে থাকবে। মানে এই যাত্রায় কি শেষ, নাকি ভবিষ্যতে আরো কোনো বড় পরিকল্পনা? একটা বিষয় কি, আমার তো এই লড়াইটা কেবলমাত্র এই যাত্রার মাধ্যমে শুরু হয়নি, এটা আমি অনেক আগে থেকেই হচ্ছে প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি। লড়াইটা আমার জারি থাকবে, কিন্তু এটা তখন হাঁটার মাধ্যমে হবে না অন্য কোনো মাধ্যমে হবে সেটা বলতে পারছি না। তবে হাঁটারই আগ্রহ আছে। একবার যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গিয়েছি, পরে লোভ অবশ্যই কাজ করছে রূপসা থেকে পাথুরিয়া যাওয়ার, এটা খুব কাছাকাছি জায়গা, 2-3 দিনের যাত্রা। তারপর হয়তো আরও হাঁটার চিন্তা করবো। আচ্ছা, আপনি যখন সর্বশেষ বাংলা বান্ধে পৌঁছালেন, তখন কি মনে হয়েছিল? চোখ বন্ধ বন্ধ করে যদি সেই মুহূর্তটা এখন অনুভব করেন। একদম বিশ্বাস হচ্ছিল না যে এত দ্রুত আসলে বাংলা বান্ধায় আমি পৌঁছে গেছি, বা আমি আসলেই পৌঁছাতে
পেরেছি। আমি বারবার হচ্ছে ওইখানকার যে আমাদের বিজিবির কর্মকর্তারা আছেন ওনাদেরকে বলছিলাম যে এই 0 পয়েন্টটাই কি শেষ 0 পয়েন্ট, মানে আরো পরে আরো কিছু আছে কিনা, মানে আরেকটু দূরে কিছু আছে কিনা, এই কথাটা বারবার জিজ্ঞেস করছিলাম, কারণ আমার কিছু মনে হচ্ছিল না যে আমি আসলে পৌঁছে গেছি।